বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কমলিনী স্বতন্ত্রকে বলে, তোমার কি মনে হয় গো, কৃষাণ ও মিঠি ওরা কোথায় গেল? স্বতন্ত্র বলে, আমি ওদের কাছে জানতে চাইনি। আসলে কি বলতো, ওরা নিজেরা কিছু বলেনি তো, তাই প্রশ্ন করে ওদেরকে অসম্মানিত করতে চাইনি। আমার মনে হয়েছে ওরা যেখানে বলছে না, আমি প্রশ্ন করে জানতে চাওয়াটা মানে ওদেরকে অসম্মান করা। কমলিনী কাঁদতে থাকে। স্বতন্ত্র বলে, তবুও কি তুমি জানতে চাইবে? কমলিনী বলে, তুমি জানলে বলো প্লিজ, আমি আর এই টেনশন নিতে পারছি না। স্বতন্ত্র বলে, তোমার কি মনে হয় এমন পরিস্থিতিতে এমন সময়ে কৃষাণ ও মিঠিকে নিয়ে কোথায় যেতে পারে? কমলিনী বলে, হয়তোবা কোনো কফি শপে। স্বতন্ত্র বলে, তোমার কি মনে হয় এখন ওরা কফি খাওয়ার মুডে আছে? না মানে এখন ওদের মনের অবস্থা এমন যে ওরা কোনো কফি শপে যাবে? না কমলিনী, তুমি ঠিক বলছো না। কমলিনী বলে, তবে বলো ওরা কোথায় গেছে? স্বতন্ত্র বলে, দেখো কৃষাণও ভীষণ লড়াকু একটা ছেলে, ভীষণ জেদি। কৃষাণোর হাত থেকে ওরা মিঠিকে ছিনিয়ে নিয়েছিল, কৃষাণও তাকে প্রোটেক্ট করতে পারেনি। কৃষাণোর মনে অদ্ভুত এক জেদ রাগ আছে। কৃষাণও এত সহজে ওই বখাটে ছেলেদের ছাড়বে না। আর সেই সাথে মিঠি, যাকে কিনা এইভাবে অসম্মানিত করা হলো, মিঠিও কি তেমন মেয়ে যে পড়ে পড়ে এই অপমান অসম্মান সহ্য করবে? কমলিনী বলে, মানে তুমি কি বলতে চাইছো, ওরা কোথায় গেছে? স্বতন্ত্র বলে, আমার মনে হয় এই সময়ে এই পরিস্থিতিতে যা করা প্রয়োজন, কৃষাণ ও মিঠিকে নিয়ে সেখানেই গেছে। আমার মনে হচ্ছে কৃষাণ ও মিঠিকে নিয়ে মেডিকেল টেস্ট করাতে গেছে। যেটা শুনে কমলিনী বলে, সে কি, তবে তো ওখানকার লোক জানাজানি হবে। স্বতন্ত্র বলে, এই প্রসেসিং শেষ করতে যে কজন লোক জানার প্রয়োজন তারা তো জানবেই। কমলিনী বলে, তারপর? স্বতন্ত্র বলে, থানায় এফআইআর করা হয়েছে, সেখানে রিপোর্ট জমা দিতে হবে। কমলিনী বলে, কি বলছো তুমি, তবে তো পুলিশও জানবে। স্বতন্ত্র বলে, হ্যাঁ, দেখো ওই অপরাধীদের শাস্তি দিতে হলে যাদেরকে জানানোর প্রয়োজন তারা তো জানবেই। কমলিনী বলে, তার মানে তো মিঠিকে কোর্টেও যেতে হবে, কোর্টে গিয়ে অপরাধীদের শনাক্ত করতে হবে। স্বতন্ত্র বলে, হ্যাঁ, কারণ ঘটনা তো মিঠির সাথেই ঘটেছে, তাই মিঠিকেই শনাক্ত করতে হবে। মিঠি ছাড়া অন্য কে আর বলতে পারবে বলো সে রাতে কারা মিঠির সাথে অন্যায় করেছে? কমলিনী বলে, আমার ওই মেয়েটা কি এইসব কিছু সহ্য করতে পারবে? মিঠিকে এই পুরো ঘটনার মধ্যে দিয়ে যেতে হবে, আমার মেয়েটা কি করে সহ্য করবে? স্বতন্ত্র বলে, কমলিনী, তার মানে তুমি কি বলতে চাইছো? কমলিনী বলে, দেখো যা হবার তা তো হয়েছে, সেটা তো আর ফিরে পাওয়া যাবে না। স্বতন্ত্র বলে, কমলিনী, তুমি এটা কি করে বলতে পারছো? যা হবার হয়েছে ভেবে আমরা সবটা ভুলে যাব? যারা মিঠির সাথে এত বড় অন্যায় করলো তারা বুক ফুলে ঘুরে বেড়াবে আর আমরা কিছুই করব না? কমলিনী, এখন যদি মিঠি লড়াই না করে, যদি আমরাই অপরাধীদের শাস্তি না দেই, ভবিষ্যতে মিঠির মতন অন্য কোনো মেয়ের সাথেও একই ঘটনা ঘটবে। তুমি কি সেটা চাইছো? কমলিনী তখন হু হু করে কাঁদতে থাকে। একদিকে কমলিনীর ইচ্ছে করছে লড়াই করতে, আবার অন্যদিকে মিঠির মতন অবিবাহিত অল্প বয়সী মেয়ে। এই সমাজের লোক জানাজানি হলে মিঠিকে তো সবাই মিলে ছিঁড়ে খাবে। মিঠিকে কেউই সহজ স্বাভাবিকভাবে বাঁচতে দেবে না। নানান কথা ভেবে মায়ের মন হু হু করে কেঁদে উঠছে। অন্যদিকে দেখানো হয় মিঠি কৃষাণুকে বলে, আমার জীবন তো ঠিকই ছিল বলো, সব কিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ করেই সেই রাতের ওইটুকুনি সময়ের মধ্যে আমার জীবনটা পুরো উলটপালট হয়ে গেল, সব কিছু শেষ হয়ে গেল আমার। কৃষাণু মিঠিকে বোঝায়, মিঠি তুমি কেন এটা বলছো? মিঠি, এইভাবে কখনোই তোমার জীবন শেষ হয়ে যেতে পারে না, জীবন অনেক বড় মিঠি। মিঠি বলে, তুমি বুঝবে না, তুমি তো একজন ছেলে, তুমি একজন মেয়ের অনুভূতি বুঝবে না। আমাকে যে অসম্মানের মধ্যে দিয়ে যেতে হয়েছে, এখন আমি এই সমাজে কি করে বাঁচব? সমাজের প্রত্যেকটা লোক আমাকে দেখিয়ে দিয়ে বলবে, ওই দেখো ওই মেয়েটা, ওই মেয়েটাকেই। কৃষ্ণ বলে, চুপ করো, একদম চুপ করো। মিঠি, আমি হয়তো তোমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা মেনে নিতে পারছি না, তার মানে এই নয় যে আমি তোমার কষ্ট অনুভূতি বুঝতে পারছি না। মিঠি, আমি তোমার যন্ত্রণা বুঝতে পারছি, সেজন্যই তো চাইছি যাতে অপরাধীরা শাস্তি পায়। মিঠি বলে, আমি কি করে বাঁচবো বলো, আমি তো আর কাউকে মুখ দেখাতেই পারবো না। কৃষাণু বলে, মিঠি, যে ঘটনা ঘটেছে তার চাইতেও তোমার মুখ অনেক বেশি দামি, তুমি কেন এভাবে ভাবছো? মিঠি বলে, কৃষাণু, একটা মেয়ের যখন মর্যাদা হানি হয়, একটা মেয়ের যখন সম্মান হানি হয়, এই অপমানের সাথে অন্য কোনো অপমানের তুলনা চলে না।
আমার সাথে যা কিছু হয়েছে এরপর আমি কিছুতেই স্বাভাবিক হতে পারছি না। আমাকে সারা জীবন একটা ট্রমার মধ্য দিয়ে যেতে হবে। আমি তো সিদ্ধান্ত নিয়েছি আমি বিদেশে চলে যাব। কৃষাণু মিঠিকে বলে, মিঠি তুমি যদি বিদেশে যাও তো যাবে, আমি তোমায় বাধা দেব না। তবে জানবে এই দেশে সবসময় কেউ একজন তোমার জন্য অপেক্ষা করে আছে, যে কিনা তোমার ফিরে আসার জন্য অপেক্ষা করছে। তুমি ফিরে এলেই তোমার দিকে হাত বাড়িয়ে দেবে। মিঠি বলে, কি বলছো তুমি? কৃষাণু বলে, মিঠি আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ, তুমি যদি আমায় কটা দিন সময় দাও আমি হয়তো এদিকে সবটা গুছিয়ে নিয়ে তোমার সাথে বিদেশও যেতে পারবো। মিঠি বলে, কৃষাণু তোমার বাড়িতে যাওয়ার পথেই আমার জীবনে এই দুর্ঘটনা ঘটেছে। সেজন্যই কি কোথাও গিয়ে তোমার নিজেকে অপরাধী মনে হচ্ছে? সেজন্যই কি তুমি বাকিটা জীবন আমার সাথে জড়াতে চাইছো? কৃষাণু মিঠিকে বলে, মিঠি আমার চোখের দিকে তাকাও। আমার চোখের দিকে তাকিয়ে দেখো তো, তোমার কি মনে হচ্ছে? তুমি ভালোবাসা দেখতে পাচ্ছ না? মিঠি বলে, তবে তুমি আমার সাথে ঝগড়া করতে কেন? কৃষাণু বলে, আমি তোমার সাথে ঝগড়া করেছি তোমার কাছাকাছি আসার জন্য। তুমি তোমাকে পাত্তা দিতে না, সেজন্যই আমি তোমার অ্যাটেনশন পেতেই ঝগড়া করতাম। মিঠি বলে, কিন্তু বিয়ের পরে কখনো তো তোমার মনে হতেই পারে তুমি এমন একজন মেয়েকে বিয়ে করেছো যে কিনা। কৃষাণু বলে, প্লিজ মিঠি প্লিজ চুপ করো। মিঠি তুমি তখন থেকে আমাকে অপমান করছো, ঠিক আছে আমি কিচ্ছু মনে করব না, তোমার যত খুশি যত ইচ্ছে আমায় অপমান করো, কিন্তু মিঠি তুমি নিজেকে অপমান করবে না, একদমই না। আমি সেটা মানব না, কিছুতেই না। মিঠি অনেক সময় ধরে ডক্টর আমাদের জন্য অপেক্ষা করে আছেন, চলো। মিঠি বলে, তুমি ভেতরে যাবে না? কৃষাণু বলে, ডক্টর আমাকে ভিতরে অ্যালাউ করবে না, এমন নিয়ম নেই। তবে হ্যাঁ, আমি আমার চেম্বারেই থাকবো, এই তো তোমার পাশের রুমে। মিঠি, কোনো ভয় নেই, আমি সবসময় তোমার পাশে আছি, চলো। এ বলে কৃষাণু তার পরিচিত ডক্টরের কাছে মিঠিকে নিয়ে আসে। মিঠি ভীষণ নার্ভাস ফিল করে, বারবার কৃষাণুর দিকে তাকায়। কৃষাণু মিঠির মাথায় হাত বুলিয়ে দেয়, তার মনে সাহস যোগায়। অন্যদিকে কমলিনী স্বতন্ত্রকে বলে, কেন যে সেদিন আমরা বেড়াতে গিয়েছিলাম, সেদিন বেড়াতে না গেলেই ভালো হতো। স্বতন্ত্র বলে, কমলিনী এটা কি বলছো? দুর্ঘটনা যে কোনো পরিস্থিতিতেই হতে পারে, তাই বলে কি আমরা আর কখনোই বেড়াতে যাব না? হ্যাঁ, আমরা যেখানে বেড়াতে গিয়েছিলাম সেই জায়গাটা হয়তো ভালো ছিল না, কিন্তু পৃথিবীতে এমন অনেক ভালো জায়গা আছে, অনেক সুন্দর জায়গা আছে, যেখানে আমরা আবারও বেড়াতে যাব, ঘুরতে যাব। কমলিনী বলে, এখন কি আর কারোর বেড়াতে যাওয়ার মতন মন আছে? স্বতন্ত্র বলে, মন ভালো করতেই তো বেড়াতে যাওয়া উচিত, এ নিয়ে তুমি আর কোনো আপত্তি করো না। কমলিনী বলে, আমার মেয়েটা মিঠি সে তো তুলোর মতন নরম বলো, নিজের হাতে মেয়েটাকে কোলেপিঠি করে মানুষ করেছি, আর আমার সেই মেয়েটার সাথে এত বড় দুর্ঘটনা ঘটে গেল। স্বতন্ত্র বলে, দুর্ঘটনা যখন ঘটেই গেছে এখন আর কি করার, এইসব কথা ভেবে মন খারাপ করো না, বরং সামনে মিঠির অনেক বড় জীবন পড়ে আছে। আমার মনে হয় মিঠির এখন চাকরি করা উচিত, কোনো একটা কাজের মধ্যে থাকলেই মিঠি হয়তো এই ট্রমা থেকে বেরোতে পারবে। মিঠি তো বরাবরই কাজ করতে চেয়েছে, আমরাই বরং ওকে বলেছি, তুমি এত ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট, তুমি বিদেশে যাও আরও লেখাপড়া করো, কিন্তু এখন মনে হচ্ছে ওর কাজের মধ্যে থাকা প্রয়োজন। কমলিনী বলে, আর বিয়ে? স্বতন্ত্র বলে, এখনই তো আর বিয়ে হবে না, বিয়ে দেওয়ার জন্য হলেও মিঠিকে একটু সময় দিতে হবে। দেখো 6 মাস যাক, কৃষাণুর মন মাইন্ড যদি এমনই থাকে তখন না হয় আমরা বুঝে নেব যে কৃষাণু মিঠি একে অপরকে ভালোবাসে, তখন বিয়ে নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। আপাতত বিয়ে নিয়ে আমি কোনো সিদ্ধান্ত নিতে চাইছি না। কমলিনী বলে, আমার তিনটে ছেলে মেয়ে, তিনজনের জীবনই কেমন এলোমেলো হয়ে গেল। একদিকে বুবলাই, বর্ষায় আমার ছেলেটার জীবন পুরো তছনছ করে দিল, আর অন্যদিকে বাবিল আর মিটিলের সম্পর্ক, আমি তো বুঝতেই পারছি না ওদের সম্পর্ক থাকবে কি না। আর অন্যদিকে আমার মিঠি, তার জীবনে এত বড় একটা ঝড় এলো। স্বতন্ত্র কমলিনীকে বলে, বাবিল আর মিটিলের যে সম্পর্ক, ওরা যদি মনে করে বিয়ের পরে ওরা ভালো থাকবে না, তবে আমার মনে হয় আগেই সেই সম্পর্ক ভেঙে ফেলা উচিত, কারণ একটা খারাপ সম্পর্ক বিয়ে অবধি নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। কমলিনী বলে, আমার ছেলেটা মিটিলকে ঠকালো, এটাও খুব বড় অন্যায় করলো, মিটিলের মতন এত ভালো একজন মেয়ে। স্বতন্ত্র বলে, দেখো বাবিলকে তো এইভাবে দোষ দেওয়া যায় না। হ্যাঁ, বাবিল হয়তো বা এই সময় সে মনে করছে মিটিল বন্ধু হিসেবে খুব ভালো, স্ত্রী হিসেবে হয়তো বাবিল অন্যরকম কাউকে চায়। তখনই কমলিনী বলে, কিন্তু একটা সম্পর্ক তো এইভাবে ভেঙে ফেলাও যায় না বলো, এতদিন ধরে ওদের বিয়ের কথাবার্তা হয়ে আছে। স্বতন্ত্র বলে,
বাবেল যদি ওর জীবনে এখন অন্যরকম কোনো সিদ্ধান্ত নেয় আমরা আর কী বা করতে পারি। তবে হ্যাঁ, আমরা সবাই মিলে বসে একটা আলোচনায় আসতে পারি, কথা বলতে পারি। তবে আমার মনে হয় যদি বাবিলের মনটা অন্যদিকে ঘুরেই যায়, তবে এই সম্পর্ক জোর করে বিয়ে অবধি নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। কমলিনী বলে, মিটিল তো বলল বাবিল অন্য কোনো মেয়ের সাথে জড়িয়েছে। যদিও মিটিল শিওরলি কিছু বলতে পারেনি, তবুও আকার ইঙ্গিতে মিটিল নানানভাবে আমাকে সেটাই বলেছে। আর মিটিল নিজেও অনুমান করছে হয়তোবা বাবিলের জীবনে অন্য কেউ এসেছে। স্বতন্ত্র বলে, দেখো এই বিষয়গুলো অনুমান করে কোনো লাভ নেই। আমার মনে হয় মিটিলের বাবিলের সাথে সরাসরি কথা বলা উচিত, চোখে চোখ রেখে। আর তাছাড়াও এখন আমাদের মিটিল বাবিলকে নিয়ে আলোচনার সময় নয়। এখন আমাদের সব মনোযোগ মিঠির দিকে থাকা প্রয়োজন। মিঠিকে এই মানসিক ট্রমা থেকে বার করে আনতে হবে, মিঠির জীবনটাকে গুছিয়ে দিতে হবে। তখনই মামনি বলে কেউ একজন ডেকে ওঠে। কমলিনী বলে, কে বলো তো? স্বতন্ত্র বলে, এই বাড়িতে মামনি বলে তো তোমাকে একজনই ডাকে। কমলিনী বলে, বর্ষা? বর্ষা এখানে কেন এসেছে? স্বতন্ত্র বলে, হয়তোবা খবর পেয়েছে। কমলিনী বলে, এখানে খবর পাওয়ার কী আছে? এটা কি পেপারে পত্রিকায় বেরিয়েছে নাকি? স্বতন্ত্র বলে, আমি তোমায় বলিনি, তবে হ্যাঁ খবরের কাগজে বেরিয়েছে। যদিও এইসব খবরে মেয়েদের নাম প্রকাশ হয় না, তবে বর্ষা তো অনেক ব্রিলিয়ান্ট, ও বুঝতে পেরেছে। আর সেজন্যই হয়তো। কমলিনী বলে, কি বলবো ওকে বলো তো? স্বতন্ত্র বলে, আমরা ওকে কী বলবো সেটা তো পরের বিষয়, আগে শুনি ও আমাদের কি বলতে চাই, চলো। এই বলে স্বতন্ত্র কমলিনীকে ধরে বাইরে যায়। তো বন্ধুরা বুঝতেই পারছো, একে তো বিপদে আছে কমলিনী, এখন আবার বর্ষা নামের মহাবিপদও তার জীবনে হাজির। কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেটটি পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।